দেখো আমরা আজকে যে টপিকটা শুরু করব সেটা হলো ব্যাক টু ব্যাক এরকম দুটো ক্লাস হবে, মানে ব্যাক টু ব্যাক মানে এই টপিকের ওপরে তোমাকে দুটো পিডিএফ দেওয়া হবে। একটা পিডিএফ কভার করছে 1999 থেকে শুরু করে 1935, মানে 1919 থেকে শুরু করে 1935, যেটা হিস্ট্রির বলতে পারো খুব ইম্পর্টেন্ট একটা ফেজ। এরপরে আর একটা পিডিএফ দেওয়া হবে যেটা 1935 থেকে শুরু করে 1947। মানে আলটিমেটলি তুমি যদি এই টপিকটাকে বিভিন্ন তুমি আহ, বইতে দেখো তাহলে দেখবে ওরা এই জিনিসটাকে অনেক অংশে ঘেঁটে দিয়েছে। ঠিক আছে, কিন্তু আমরা চেষ্টা করেছি জিনিসটাকে পুরো আলাদা রাখার। যেমন তুমি যদি আমাদের নোটের ওরিয়েন্টেশন দেখো তাহলে আমরা নোটে নোটে কি করার চেষ্টা করেছি। নোটে দেখো, তুমি 1885-এর পর থেকে আসো। 1885-এর পর থেকে আমরা কংগ্রেস জিনিসটাকে পুরো আলাদা করে দিয়েছি। অত তুমি যদি কোনো বইতে দেখো তাহলে তুমি এই কংগ্রেস ব্যাপারটাকে এর মধ্যে পেয়ে যাবে, বাট কংগ্রেস ব্যাপারটাকে পুরো আলাদা করে দিয়েছি। আচ্ছা, কংগ্রেসের মেইন লিডারকে গান্ধী, তাহলে গান্ধীজিকে আমরা আলাদা করে দিয়েছি। আচ্ছা, এই গান্ধীজিকে ফলো করেনি কিছু পাবলিক, যাদের আমরা বলেছি রেভলিউশনারি অ্যাক্টিভিটিস। তাহলে আমরা রেভলিউশনারি অ্যাক্টিভিটি হিসাবে শুধু তাই নয়, রেভলিউশনারি অ্যাক্টিভিটিকেও ঘেটে দেইনি, চারটে ভাগে ভাগ করে দিয়েছি। কি একটা, বাংলায় কি হয়েছে, মহারাষ্ট্রে কি হয়েছে, নর্থ ইন্ডিয়াতে কি হয়েছে, আউটসাইড ইন্ডিয়াতে কি হয়েছে। মানে জিনিসটাকে যতটা পারি আমরা সেপারেট রাখার চেষ্টা করেছি। এবং এর বাইরে পুরো ইন্ডিয়ান হিস্ট্রিতে, মানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে কি কি ঘটেছে সেই ব্যাপারটাকে নিয়ে আমরা দুটো পিডিএফ তৈরি করেছি, যাতে করে ওদের সঙ্গে এদের কোনো ক্ল্যাশ না হয়। ওই ঘটনাগুলোর বাইরে আমরা যে ঘটনাগুলো হয়েছে সেগুলো নিয়েই হচ্ছে আমাদের প্রথম পিডিএফ, যেটা শুরু হচ্ছে 1919 থেকে। ঘটনা পরম্পরা আমরা জিনিসটাকে সাজিয়েছি। দেখবে এখানে বারবার বারবার একটা জিনিস উঠে আসবে, সেটা হচ্ছে কংগ্রেস। কারণ কংগ্রেসের আন্দোলনটা শুরু হচ্ছে বলা যায় 1919 থেকে। 1919 থেকে তো চলো সেখান থেকে দেখা যাক। দেখো, প্রথমত যেটা আমরা পড়ছি, প্রথম ইনসিডেন্ট আছে মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট। তোমরা এই একটা আগেও পড়েছো, যখন আমরা ডিফারেন্ট অ্যাক্টস অফ ব্রিটিশ পড়েছিলাম সেই সময়। তাহলে এই একটা তৈরি হয় কবে? 1919 সালে। দেখো আমরা নোটটাকে কিভাবে সাজিয়েছি সেটা হচ্ছে, এই স্ট্যান্ডাটা না দিলেও চলতো। এই যে যে তুমি স্ট্যান্ডাটা দেখতে পাচ্ছ, সেটা না দিলেও চলতো। এই জায়গাটা আমরা যেটা রেখেছি শুধুমাত্র পার্সোনালিটি ইনভলভড, মানে নোটটা যেহেতু আমি আমার জন্য বানিয়েছিলাম, তুমি যখন এই টপিকগুলো পড়বে, হাজারো পার্সোনালিটিস বিভিন্ন কাজ করেছে। সেই জন্য আমরা কি করেছি, মেইনলি এই টপিকটা এটা হওয়া উচিত ছিল, ইনসিডেন্ট কোন সালে হয়, কি ক্রাইটেরিয়া আর কি ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে। বাট এই সমস্ত ঘটনা কারা ঘটিয়েছে তাদেরকে আমি আলাদা করেছি, কেন এত নাম মাইন্ড থেকে বারবার ট্র্যাক আউট হয়ে যাবে। তাই সমস্ত নামগুলোকে লেফট সাইডে দিয়ে দিয়েছি, যাতে করে একবার নামগুলোকে পড়ে নিলেই ঘটনা হয়ে যাবে। তাই দেখবি এখানে ম্যাক্সিমাম কোনো নাম নেই, থাকলে কত হার্ডলি 10% নাম রয়েছে এইখানটায়। আর এখানে প্রায় 90% নামগুলোকে আমি আলাদা করেছি, মানে জাস্ট নোটটাকে সাজানোর একটা ক্রাইটেরিয়া। কারণ আমার মনে হয় এইভাবে পড়ালে অনেকটা ইজি হবে আমাদের মুখস্থ করতে। তো 1919 সালে মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট হয়েছিল। তো এখানে দুজন পার্সোনালিটি ইনভলভ। কে কে? এক মন্টেগু এবং একজন চেমসফোর্ড। মন্টেগু কে ছিলেন সেক্রেটারি অফ দ্য স্টেট, আর চেমসফোর্ড কে ছিলেন ভাইসরয় অফ ইন্ডিয়া। অলরেডি তোমরা জানো। দেখো এই ঘটনার মেইন ক্রাইটেরিয়া কি ছিল, এই অ্যাক্টের ডায়ার্কি সিস্টেম। ডায়ার্কি সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড ফর দ্য ফার্স্ট টাইম। আমরা ডায়ার্কি নিয়ে অনেক কথা বলেছি, তো এটা নিয়ে আমরা ডিটেলে যাচ্ছি না, কারণ এটা নিয়ে আমরা অলরেডি অনেক ক্লাস করেছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে রাওলাট অ্যাক্ট। আচ্ছা, রাওলাট অ্যাক্ট সেম 1919-এই ঘটেছিল। কে দিয়েছিলেন রাওলাট অ্যাক্টটা? জাস্টিস রাওলাট। ঠিক আছে, তো লিখে রাখো এই রাওলাট অ্যাক্টটা দেওয়ার পেছনে কোন কমিটির রেকমেন্ডেশন ছিল। তো লিখে রাখো, রাওলাট অ্যাক্ট, আর এ লিখছি, হ্যাঁ, রাওলাট অ্যাক্ট was based on Rowlatt Act was based on the recommendation, the recommendation Rowlatt Act was on the based on Rowlatt Act was based হবে এখানে একটা, was based on the recommendation of sedition committee, ACDITION committee। তাহলে কোন কমিটির রেকমেন্ডেশনে রাউলার একটা আনা হয়েছিল? অ্যান্সার সেডিশন কমিটি। এটা কিন্তু ডব্লিউবিসিএস মেন্সে এসেছিল, তাই আমরা এখানে অ্যাড করে নিলাম আমাদের নোটে। আচ্ছা, রিফর্ম কি বলা হয়েছে? সিস্টেম অফ স্পেশাল কোর্ট। স্পেশাল কোর্ট মানে আমরা একটা রাওলাট অ্যাক্টের মাধ্যমে একটা স্পেশাল কোর্ট তৈরি করার পারমিশন দিলাম। সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে ডিটেনশন উইদাউট ট্রেল ফর 2 ইয়ার্স। এই স্পেশাল কোর্টের মেইন রেকমেন্ডেশন কি ছিল?
2 বছর তুমি কাউকে গ্রেফতার করতে পারবে, মানে কোনো কারণ ছাড়াই, হয় না? আমাদের কনস্টিটিউশনাল একটা রুল রয়েছে, যদি কাউকে তুমি গ্রেফতার করো তাকে তার কারণ জানাতে হবে, তাকে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে হবে এবং তাকে পছন্দ মতো উকিলের সঙ্গে দেখা করার সুযোগ দিতে হবে। এটাকে বলা হয় তোমার কনস্টিটিউশন মেনে ডিটেনশন। আর এখানে হচ্ছে সন্দেহ তুমি যাকে করছো যে এই লোকটা ক্রাইম করতে পারে, কাইন্ড অফ প্রি ডিটেনশন অ্যাক্ট অনেকটা, যে এ সন্দেহ করতে পারে, তাই সন্দেহ তালিকায় রেখে তাকে গ্রেফতার করতে পারবে ম্যাক্সিমাম ফর 2 ইয়ার্স। এবং এর এর সাপেক্ষে ওর কোনো হ্যাবিয়াস কর্পাসের কেস জারি হবে না। মানে হ্যাবিয়াস কর্পাসের কেস জারি করলেও সেটা খারিজ হয়ে যাবে, কেন তোমাকে আমি এই রাওলাট অ্যাক্টের আইন মেনে ঢুকিয়েছি। তাহলে লিখে রাখো এই জিনিসটা, এটা সবাই হয়তো জানো। লেখো ডিটেনশন, ডিটেনশন, ডিটেনশন উইদাউট ট্রেল বা ট্রায়াল, ডিটেনশন উইদাউট ট্রায়াল, TRIAL, ডিটেনশন উইদাউট ট্রায়াল ফর ম্যাক্সিমাম 2 ইয়ার্স, ফর ম্যাক্সিমাম 2 ইয়ার্স। তাহলে বোঝা গেল, তাহলে একটা স্পেশাল কোড তৈরি করা হলো যার মেইন ফান্ডা ছিল যে যে কোনো ব্যক্তিকে, সন্দেহভাজন যে কোনো ব্যক্তিকে তুমি 2 বছরের জন্য গ্রেফতার করতে পারো। বলে এটা কি খুব সুখদায়ক আমাদের জন্য? না। তাহলে আমরা কি করব? এর এগেইনস্টে বিদ্রোহ করব। তো সেই জন্য আমরা যে বিদ্রোহটা ওই বছরই করি, ডেফিনেটলি 1919, অ্যান্টি রাওলাট সত্যাগ্রহ। কেন সত্যাগ্রহ, কেন রিভোল্ট নয়? কারণ গান্ধীজি সবে সবে ঢুকেছে, সত্যাগ্রহ করে বিরাট সাকসেস পেয়েছি আমরা, তাই আমরা এর নাম লাগিয়ে দিলাম অ্যান্টি রাওলাট সত্যাগ্রহ। তাহলে কে করলেন? গান্ধীজি। সত্যাগ্রহ মানে কি? সত্যকে আঁকড়ে ধরে যে আন্দোলন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে ইট ইজ দ্য ফার্স্ট কান্ট্রি ওয়াইড অ্যাজিটেশন বা ফার্স্ট অল ইন্ডিয়া মুভমেন্ট। তোমাকে যদি বলা হয় যে ফার্স্ট অল ইন্ডিয়া মুভমেন্ট কি, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্টি রাওলাট সত্যাগ্রহ। মানে সারা ইন্ডিয়াকে মোটামুটি হেলিয়ে দিয়েছিল এই ঘটনাটার পরে। এখানে বলছে ইট মার্কস দ্য ফাউন্ডেশন অফ নন কোঅপারেটিভ মুভমেন্ট। এবং এই ঘটনার পরে আমাদের মাইন্ডে কোথাও না কোথাও এলো যে আমরা তাহলে একত্রিতভাবে আন্দোলন করতে পারি, এবং তার ফলস্বরূপই কিন্তু এটা তোমার কোঅপারেটিভ মুভমেন্টের একটা ভিত্তি স্থাপন করেছিল, ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে গান্ধীজি এই যে তোমার আন্দোলনটা করেছিলেন, এই গান্ধীজি এই আন্দোলনে মেইন সাপোর্টার হিসাবে কাদের পেয়েছিলেন বলতো? এর জাস্ট আগে একটা বড় অর্গানাইজেশন তৈরি হয়, কি বলতো? 1916-র কাছাকাছি হোম রুল। তাহলে হোম রুল লিগটা সবে সবে তৈরি হয়েছে, গান্ধীজি তাকে কাজে লাগিয়ে দিয়েছে অ্যান্টি রাওলাটের ক্ষেত্রে। কারণ গান্ধীজি সবে সবে সিস্টেমে এসছে, আর হোম রুল লিগ একদম ফ্ল্যারিশ করেছে। তাই লিখে রাখো, এই পয়েন্টটাও পরীক্ষায় কোশ্চেন দেয় যে এখানে গান্ধীজি কার সাপোর্ট পেয়েছিল। দেখো, ইন রাওলাট সত্যাগ্রহ, ইন অ্যান্টি রাওলাট সত্যাগ্রহ, ইন অ্যান্টি রাওলাট সত্যাগ্রহ, গান্ধীজি 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 ইউজ গান্ধীজি ইউজ হোম রুল লিগ, হোম রুল লিগ, গান্ধীজি ইউজ হোম রুল লিগ। আচ্ছা, এইটা একটু একটা জিনিস বলতে ভুলে গেছি, এই পয়েন্টটা একটু লিখে রাখো তো এখানে। সেটা হচ্ছে রাওলাট অ্যাক্টের মানে রাওলাট অ্যাক্টে কিছু বলা হয়েছে, যেমন তুমি দেখো অমৃতবাজার পত্রিকা কি বলেছে একে? এ গ্রেট জাইগ্যান্টিক ব্লান্ডার। তো লিখে রাখো অমৃতবাজার পত্রিকা, অমৃতবাজার পত্রিকা এই রাওলাট অ্যাক্টকে কি বলেছিলেন? এ গ্রেট জাইগ্যান্টিক ব্লান্ডার, এ গ্রেট জাইগ্যান্টিক, GIGANTIC, ব্লান্ডার। বললেন একটা ব্লান্ডার করে ফেলেছে, এ গ্রেট জাইগ্যান্টিক ব্লান্ডার। এবং এই অ্যাক্টটা ইতিহাসে কি নামে পরিচিত জানো? এখানে লিখে রাখো যে অর ব্ল্যাক অ্যাক্ট। একে আমরা ব্ল্যাক অ্যাক্ট নামেও বলে থাকি। তাহলে দুটো ঘটনা আমরা দেখলাম। রাওলাট অ্যাক্টকে বলা হয়েছিল গ্রেট জাইগ্যান্টিক ব্লান্ডার, যাকে আমরা ব্ল্যাক অ্যাক্টও বলে থাকি, যেটার মেইন রিফর্মেশন ছিল 2 বছরের জন্য তুমি যে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করতে পারো। আর এর এগেইনস্টে যে বিদ্রোহটা হলো তাকে আমরা বলছি অ্যান্টি রাওলাট সত্যাগ্রহ, যেটা গান্ধীজি করেছিলেন। কার সাপোর্ট পেয়েছিলেন? হোম রুল লিগের সাপোর্ট পেয়েছিলেন, এবং সেটাকে বলতে পারি আমরা কান্ট্রি ওয়াইড একটা অ্যাজিটেশন।
আচ্ছা, এর পরক্ষণেই আর একটা বিদ্রোহ, এখনো 19 শেষ হয়নি। 13 এপ্রিল, মানে এখনো 19 সাল সবে শুরু হয়েছে, 13 এপ্রিল মানে সবে 4 মাস। তাহলে 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার হয়। তার পেছনেও গল্প কি, এই রাওলাট সত্যাগ্রহ বা রাওলাট অ্যাক্ট। তাহলে দেখো, ডেফিনেটলি এই যে তোমার জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারটা হলো, এখানেও কি হলো, যে প্লেসটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অমৃতসর, পাঞ্জাব। তাহলে পাঞ্জাবের অমৃতসরে কি হলো, বিভিন্ন, বললো না, একটা কান্ট্রি ওয়াইড একটা অ্যাজিটেশন, কান্ট্রি অল ওভার দ্য কান্ট্রিতে একটা বিরাট সত্যাগ্রহ হয়েছিল। সেম একটা সত্যাগ্রহ কোথায় হচ্ছিল, অমৃতসর, পাঞ্জাবে। সেম দেখো, একটা মিটিং অ্যাটেন্ডেড বাই থাউজেন্ডস অফ পিপল এগেইনস্ট দ্য রাওলাট অ্যাক্ট। তাহলে রাওলাট অ্যাক্টের এই যে আন্দোলন, এই আন্দোলনেও পাঞ্জাবে কিছু মানুষ অমৃতসরে একত্রিত হয়েছিল, থাউজেন্ডস অফ পিপল, যে অ্যান্টি রাওলাট সত্যাগ্রহ দেখানোর জন্য বা রাওলাট অ্যাক্টের বিরোধিতা করার জন্য। তো এই সময় যিনি মানে কুখ্যাত হয়ে আছেন হিস্ট্রিতে, তার নাম হচ্ছে ডায়ার, মাইকেল ও ডায়ার। তো মাইকেল ও ডায়ার কি করলেন, তিনি কোনো প্রকার মানে কি বলে ওটাকে, হুঁশিয়ারি ছাড়াই বা কোনো প্রকার ওয়ার্নিং ছাড়াই একদম নিরস্ত্র মানুষের উপরে গুলির বন্যা বইয়ে দিলেন। মানে যে বলবে যে আমরা কিন্তু গুলি করতে বাধ্য হবো আপনারা যদি এখান থেকে সরে না যান, এরকম কোনো ব্যাপার নেই। হঠাৎ করে দেখো কি করা হলো, উইদাউট ওয়ার্নিং এলোপাতারি সোলজারদের আক্রমণ, বললো যে আক্রমণ করো এবং ফায়ার করো। তো এই ফায়ারিংয়ে কি হলো, থাউজেন্ডস অফ কমন পার্সন কি হলো, মারা গেল। তাহলে ভাবো এই ঘটনাটা কেমন যেন এরকম ব্যাপার হচ্ছে না, সামনে অনেকগুলো মানে মুরগি বসে রয়েছে, চলো আমরা ফায়ারিং শুট করি, সেরকম ব্যাপারটা হলো না অনেকটা, যে মানুষ বলে মানুষই গণ্য করা হলো না। তো এটা ইতিহাসে একটা বিরাট প্রভাব বিস্তার করে। এবং আজও তোমরা জানো কি না, 13 এপ্রিল ব্রিটেনের ব্রিটেনের প্রাইম মিনিস্টার বা যিনি রানী বা রাজা যাই বলো না কেন, তিনি এই দিন ইন্ডিয়ার তরফ থেকে একটা ক্ষমা প্রকাশ করেন যে আমরা দুঃখিত এই ঘটনাটা এই দিন হয়েছিল বলে। এখনো, এবং এই বছরও হয়েছে, তোমরা দেখবে এর পরের বার খেয়াল করবে 13 এপ্রিল নিউজ পেপারে বেরোয় যে সমবেদনা প্রকাশ করেছেন ব্রিটেনের প্রাইম মিনিস্টার। তো জিনিসটা কিন্তু এতটাই হার্ট টাচিং জায়গাটা। তো তুমি ভাবো এত, হ্যাঁ, না ওটা অন্য অন্য জিনিস। তো তুমি ভাবো এই ঘটনাটা এতটাই মানে খারাপ, যে ঘটনাকে তুমি তুলনা করতে পারো সে অন্ধকূপ হত্যার মতো, যেখানে সে ইংরেজ হোক আর যেই হোক না কেন, যদি কাউকে একটা কালো ঘরে আটকে রেখে গ্যাস চেম্বারে ঢুকিয়ে দেওয়া হয়, সেটার সঙ্গে এর কোনো ফারাক নেই। তো সবসময় আমরা কি চেয়েছি, আমরা চেয়েছি এই জিনিসটা এতটাই খারাপ এটাকে রিজেক্ট করতে চাই না, এটা আমরা করিনি, এটা মিথ্যা অপপ্রচার হয়েছে। তো সেই জন্য এটাকে মিথ্যা প্রমাণ করার জন্য কি করা হয়েছিল, দেখো হান্টার কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড, হান্টার কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড। এবং এই হান্টার কমিশনের কি উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য ছিল ইন্ডিয়ানদের সঙ্গে এই ঘটনাটা ঘটার পর ইন্ডিয়ানরা দাবি করেছিল যে এই ঘটনার জবাব দিতে হবে কেন এই ঘটনাটা ঘটেছে। তো হয় না, বিভিন্ন সিস্টেমকে রান করার জন্য বা ঘটনাটা পর্যবেক্ষণ করার জন্য সিবিআই বসিয়ে দিই আমরা, স্ক্যাম হয়েছে সিবিআই লাগিয়ে দাও, এখন প্রাইমারি দিয়ে ঝামেলা সিবিআই ঢুকে গেছে। ওখানে তখন তো সিবিআই ছিল না, তখন কে ছিল, হান্টার কমিশন। তাহলে হান্টার কমিশনকে মানে অ্যাপয়েন্ট করা হয়েছে সিবিআই এর মতো। দেখো, ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যান্ড রিপোর্ট অন দ্য পাঞ্জাব ডিস্টারবেন্স ডেসক্রাইব অ্যাজ দ্য হোয়াইট ওয়াশ বাই গান্ধী। এবার হান্টার কমিশন বলছে যে না, সেরকম কোনো ক্ষয়ক্ষতির ইনসিডেন্ট হয়নি, হ্যাঁ 2-1 মানুষ আহত হয়েছেন, এরকম একটা রিপোর্ট পাস করে সান্ত্বনা প্রকাশ করেছেন যে না কোনো প্রবলেম নেই। তো গান্ধীজি এটাকে হোয়াইট ওয়াশ বলে স্বীকৃত কেন দিলেন, কারণ যেহেতু এই কমিশনটা সমস্ত ফরেনারদের নিয়েই তৈরি হয়েছে, মানে সমস্ত ফরেনাররাই ফরেনারদের কুকৃতি গুলো দেখার জন্য বসানো হয়েছে। তাই যেহেতু এটা শুধুমাত্র ফরেনারদেরই ইনস্টিটিউশন বা ফরেনারদেরই কমিশন, তাই একে বলছে হোয়াইট ওয়াশ, বলে না হোয়াইট আমাদের ওয়াশ করে গেল, তাই না? তো এটাকে সেই জন্য বলা হচ্ছে হোয়াইট ওয়াশ। এটাকে বলা হয় অফিসিয়াল কমিশন, তো ব্র্যাকেট লিখে রাখো অফিসিয়াল, অফিসিয়াল কমিশন। আচ্ছা এবার দেখো, এই ঘটনায় কি আমরা খুব খুশি হব যে এত মানুষ মারা গেছে, সেখানে বলছে কোনো মানুষই মারা যায়নি? তো আমরা নিজেরা একটা কমিশন বানিয়েছি যাকে বলা হয় আনঅফিসিয়াল কমিশন, যেটাকে বলি আমরা মতিলাল নেহেরু কমিশন, তাকে আমরা অ্যাপয়েন্ট করলাম। এবং
সেই রিপোর্টে আমরা বুঝতে পারলাম আসল কতজন মানুষ মারা গেছে, কিন্তু সেটা তারা কি অ্যাকসেপ্ট করেনি, খুব স্বাভাবিক। তো এখানে এটা শেষ হচ্ছে, বাট আমি আরো কিছু জিনিস অ্যাড করব। তো এখানে আমার পার্সোনালিটির জায়গায় যদি অ্যাড করি, তাহলে দুজন ভাইকে পাচ্ছি বা ডাক্তারকে পাচ্ছি, একজন সাইফুদ্দিন কিচলু আর একজন সত্যপাল। এই দুজনই ডাক্তার যাকে প্রথম গ্রেফতার করা হয়েছিল কোথায়, এই জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারের কনটেক্সে। তাহলে আমাকে বলবে এই জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারে প্রথম কোন দুজনকে গ্রেফতার করা হয়? অ্যান্সার সাইফুদ্দিন কিচলু এবং সত্যপাল। কেন? কারণ এরাই ওই মিটিং এর আয়োজন করেছিলেন। যেহেতু তাহলে মিটিং এর লিডারকে ধরতে হবে, তো মিটিং এর লিডার কে ছিলেন? সেম সাইফুদ্দিন কিচলু এবং ডক্টর সত্যপাল। আর দেখো এই ডায়ার কে ছিলেন? ডায়ার ছিলেন একজন মিলিটারি অফিসার। ঠিক আছে, তো এখানে তুমি লিখে রাখতে পারো ডায়ারের ডেজিগনেশন কি? ডায়ার হচ্ছেন মিলিটারি অফিসার, জায়গা রয়েছে মিলিটারি অফিসার, মিলিটারি অফিসার। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট হলো তোমার এই ঘটনাটার পরে সম্ভবত আমাদের মধ্যে পাওয়ারফুল বলতে কে কে রয়েছেন? রবীন্দ্রনাথ টেগর। কেন রবীন্দ্রনাথ টেগর কবে নোবেল প্রাইজ পান? 1913-তে, তার মানে তুমি তখন ভারতের একজন গণ্যমান্য ব্যক্তি। আর গান্ধীজি, গান্ধীজি সব দুজন হচ্ছে একজন জাতির পিতা, তো সম্ভবত পাওয়ারফুল। তো এই দুজনই কি রিয়াকশন দেখিয়েছিল? তো লেখো টেগর, মানে রবীন্দ্রনাথ টেগর, তিনি কি করেছিলেন? নাইটহুড উপাধিকে ত্যাগ করেছিলেন। তাহলে লেখো হি রিটার্নড, হি রিটার্নড, হি রিটার্ন দ্য নাইটহুড, KNIGHTHOOD, হি রিটার্ন দ্য নাইটহুড ইন প্রোটেস্ট অফ তোমার জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার। আর অত লিখতে হবে না। তাহলে তিনি নাইটহুডকে কি করলেন? ত্যাগ করলেন বা রিটার্ন করে দিলেন, যে না তোমাদের তরফ থেকে আমি নাইটহুড চাই না। নাম্বার 4, গান্ধীজি কি করলেন? গান্ধীজি কি করলেন? গান্ধীজি রিজেক্টেড, রিজেক্টেড কাইজার ই হিন্দ, কাইজার ই হিন্দ টাইটেল। তাহলে গান্ধীজি কাইজার ই হিন্দ টাইটেলটাকে অ্যাকসেপ্ট করতে চাইলেন না, তিনি এটাকে রিজেক্ট করে দিলেন, যে না তোমাদের তরফ থেকে আমার এই ধরনের কোনো চাই না। ঠিক। আচ্ছা, তাহলে পুরো ঘটনাটা আমরা এই কনটেক্সটে ব্যাখ্যা করতে পারি। আচ্ছা নেক্সট হচ্ছে তোমার, তাহলে এই জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারের পর ইমিডিয়েটলি কি ঘটনাটা ঘটে? সেটা হচ্ছে খিলাফত মুভমেন্ট। আচ্ছা খিলাফত মুভমেন্ট কবে হয়? 1919 থেকে 1922 এই টাইম ফ্রেমে হয়। খিলাফত কথাটা এসে কোথা থেকে? খলিফা থেকে, খলিফা থেকে। খলিফাকে, খলিফা হচ্ছে মুসলিমদের একজন গণ্যমান্য ব্যক্তি, যে যাকে ধর্মগুরু আমরা বলতে পারি। তাহলে খলিফাকে কি হয়? মুসলিমরা ফলো করেন, খলিফার আইডিওলজিকে ফলো করেন, খলিফাকে মানেন, সমস্ত কিছু করেন। তো বেসিক্যালি কি কারণে খিলাফত মুভমেন্ট হয় সেটাকে আমরা দেখে নিই। কজ হচ্ছে এই, এই সময়ে কি বলতো, এর জাস্ট আগে একটা যুদ্ধ হয়েছিল, বড় যুদ্ধ। কি তা সেটা? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। কত সালে হয়? 1914 ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়। তাহলে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অনেক বছর চলেছিল, 5 বছর। তো 1914-তে যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়, সেখানে তুরস্ক এবং ব্রিটেন এরা একটা মিত্রপক্ষ ছিল, একটা শত্রুপক্ষ ছিল। দেখো ব্রিটেন, ব্রিটেন কাকে ক্যাপচার করে আছে? ইন্ডিয়া। ইন্ডিয়া মানে মুসলিমদের, ইন্ডিয়ান মুসলমানদের ক্যাপচার করে আছে, কাইন্ড অফ। ইভেন বলতে পারো ইন্ডিয়ান হিন্দুদেরও ক্যাপচার করেছে, বাট এখানে খিলাফত মুভমেন্ট তো হিন্দুদের নিয়ে নয়। তাই ইন্ডিয়ানদের যেহেতু ব্রিটেনটা ক্যাপচার করে আছে, তাহলে ইন্ডিয়ান মুসলমানদেরও ক্যাপচার করে আছে, মানে ইন্ডিয়ান মুসলমানরা ব্রিটেনদের কথা শুনতে কাইন্ড অফ বাধ্য। কেন? কারণ আজকে ইন্ডিয়াটা হিন্দু প্রধান দেশ সেই সময় ছিল, মানে কাইন্ড অফ হিন্দুদের বারবারন্ত ছিল, তো হিন্দুদের প্রায়োরিটি বেশি ছিল। তো মুসলিমরা যদি কোনো কিছু হাসিল করতে চায় ব্রিটেনদের কাছ থেকে, তাহলে তাদের ডেফিনেটলি তেল মারতে হবে বা প্রশংসা করতে হবে বা তাদের অনুগত থাকতে হবে। তাই তার মানে মুসলিমরা কোনোভাবেই ব্রিটেনদের এগেনস্টে যেতে চাইবে না। যদি এগেনস্টে যায় তাহলে তারা কিন্তু তারা সুযোগ সুবিধা পাবে না। অথচ তুরস্কের খলিফা তাদের একজন গণ্যমান্য ব্যক্তি, তার এগেনস্টেও বিদ্রোহ করতে পারবে না। তাই মুসলিমরা একটা কথা বললো, বা ব্রিটেনরা মুসলিমদের একটা কথা বললো, যে তোমরা আসো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে আমাদের হেল্প করো। ব্রিটেনকে হেল্প করতে পরামর্শ দিল।
যদি তোমরা হেল্প করো তাহলে কি হবে, আমি তোমাদের অনেক সুযোগ সুবিধা দেব। তো আমরা তো তার জন্যই বসে রয়েছি ব্রিটিশরা আমাকে সুযোগ সুবিধা দিক। তো তখন মুসলিমরা একটা কথা বললো, তাহলে একটা শর্ত আমাদের পালন করতে হবে, আমরা ফার্স্ট ওয়ার্ল্ডারে আপনাকে হেল্প করব, মানে আপনাদের হেল্প করবো, বাট ক্রাইটেরিয়া একটাই যে তুরস্কের খলিফাকে হারানোর পরে তার অবমাননা করা যাবে না, মানে তাকে ডিথ্রোন করা যাবে না, মানে গলা কাটে দেওয়া যাবে না বা তাকে আটকে রাখা যাবে না, কারণ তিনি আমাদের একজন গণ্যমান্য ব্যক্তি। ব্রিটিশ বললো ডান, কোনো প্রবলেম নেই। ডান তো হলো, হারিয়ে দেওয়ার পরে পরের ব্যাপার। হারিয়ে দেওয়ার পরে তুরস্কের খলিফার যা যা কাটাছেড়া করা যায় সব করেছে। এবার তো মুসলিমরা কি হবে, জিনিসটাকে মেনে নেবে না, কারণ এই কারণে আপনাকে আমরা হেল্প করলাম আর আপনি তার কিনা এগেইনস্টে চলে গেলেন। তো তার জন্য আন্দোলন যেটা হলো তাকে বলা হয় খিলাফত মুভমেন্ট। দেখো আমি একটাই কথা বলবো, বারবার এই হিস্ট্রির এই পোর্শনটুকু অ্যাটলিস্ট মুখস্থ করো না, গল্পের মতো যেন থাকে জিনিসটাকে। দরকার নেই আমার ডেট মনে রাখার, কিন্তু গল্পটা যেন পরপর সিকোয়েন্সিয়ালি থাকে, তোমার চোখের সামনে যেন পুরো ঘটনাটা তুমি দেখতে পাও। তাহলে কজটা কি, ডিথর্নিং অফ খলিফা অফ টার্কি বা তুরস্ক বাই ব্রিটিশ আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। তাহলে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ব্রিটেনের মানে তুরস্কের খলিফার অবমাননার কারণেই হয় খিলাফত মুভমেন্ট। আচ্ছা তাহলে এখানে মেইন লিডার কে ছিল, মোহাম্মদ আলী এবং শৌকত আলী, যাদের বলা হয় আলী ব্রাদার্স। তাহলে দুই আলী ব্রাদার্স কি করেছে, এই খিলাফত মুভমেন্টে আন্দোলন করেছিলেন। এছাড়া কে রয়েছে, মৌলানা আজাদ, হাকিম আজমাল খান, হজরত মহানি, অল আদার্স দ্য খিলাফত লিডার। দেখো এইগুলোকে আমরা এর মধ্যে ঢুকিয়ে দিতে পারতাম, কিন্তু সত্যি বলতে পার্সোনালিটিগুলো ঘেটে যেত তোমার, সেই জন্য এই ইনফরমেশনগুলোকে আমি আলাদা করে শুধু পার্সোনালিটি সেকশনটাকে আলাদা রেখেছি, মানে এত পার্সোনালিটি তোমাকে এখানে পড়তে হবে, এতটাই পড়তে হবে। ক্লিয়ার? তাহলে আমার খিলাফত মুভমেন্ট হয়ে গেল। আচ্ছা দাদা, হ্যাঁ বলো। বলছে কাইজারে হিন্দটা কেন গান্ধীজি মানে পেয়েছিলেন কেন, বলো এই কাইজারি স্বর্ণ হিন্দ, পদকটা? কাইজারি হিন্দ কেন গান্ধীজি পেয়েছিলেন? বলেছিলাম আগের দিন যে সাউথ আমেরিকাতে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করার জন্য, মানে অ্যাম্বুলেন্স এমন একটা সিস্টেম তখন ছিল না যে কোনো রোগী বা কাউকে নিয়ে যাওয়ার জন্য আলাদা একটা পরিষেবা চালু করার জন্য তাকে কাইজারি হিন্দ টাইটেল দেওয়া হয়, আমাদের আগে দেখবে লেখানো আছে অল অ্যাবাউট গান্ধীতে। আচ্ছা নেক্সট দেখো ও, যে তাহলে হঠাৎ করে কেন এখনই নন কোঅপারেটিভ মুভমেন্ট চালু করা হলো, কেন আরো 2 বছর পরেও তো করতে পারতো, বেশ ভালো খিলাফত মুভমেন্ট চলছে, আমরা 2 বছর পরে করতাম, কেন করলো? কারণ মুসলিম সেন্টিমেন্টটাকে কাজে লাগানোর জন্য। তুই ভাবো এখন মুসলিমরা কষ্টে আছে, আর যখন দেখবে বন্ধু হওয়ার সব থেকে ভালো অপশন আছে তুমি যখন কষ্টে থাকবে। বলে না যে সুসময়ের বন্ধু আর দুঃসময়ের বন্ধু, মানে অ্যাকচুয়ালি সময়ই বলে দেয় কে আসল বন্ধু আর কে নকল বন্ধু। যে দুঃসময় তোমায় ছেড়ে চলে যাবে সে তোমার বন্ধু নয়। তো এই সময় গান্ধীজি একটা কাইন্ড অফ ট্রিক্স অ্যাপ্লাই করলো যে যেহেতু ব্রিটিশকে আমাদের ইন্ডিয়া থেকে তাড়াতে হবে, তো এটাই পারফেক্ট টাইমিং যে খিলাফত মুভমেন্টের সূত্র ধরে মুসলিমদের দলে টেনে ব্রিটিশকে তাড়াবো। তাই তারা একটা আন্দোলন করলো যার নাম নন কোঅপারেটিভ মুভমেন্ট। আচ্ছা নন কোঅপারেটিভ মুভমেন্টের অনেকগুলো কজ হয়, অনেকগুলো। কি কি কজ, যদি আমি নাম্বার 1 বলি, একটা হচ্ছে যেটা পাঞ্জাব পাঞ্জাব ডিস্টারবেন্স বা পাঞ্জাব রং। পাঞ্জাব রং মানে তোমার যেটা জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার যেটা হলো, সেই ঘটনার কারণে নিশ্চয়ই আমাদের মনের মধ্যে একটা ক্ষোভ রয়ে গেছে। মুসলিম লীগ অ্যাক্টিভলি কিছু করেনি, কারণ কি বলতো মুসলিম লীগ তো সবে সবে তৈরি হয়েছে 1906-এ, সেই জন্য মুসলিম লীগের অ্যাক্টিভ পার্টিসিপেশন এখানে ছিল না। মুসলিম লীগ কিছু মেম্বার আছে হয়তো হেল্প করেছে বা ব্যাক হ্যান্ডে সাপোর্ট করেছে, কিন্তু মুসলিম লীগ ফ্রন্টে আসেনি, ফ্রন্টে আসেনি, ঠিক আছে? তাহলে একটা কি আমরা বললাম, যেটা পাঞ্জাবের অমৃতসরে যে ঘটনাটা ঘটলো সেটা। দ্বিতীয়ত হচ্ছে খিলাফত রং, খিলাফতের ঘটনার কারণে আমরা নন কোঅপারেটিভ মুভমেন্টকে ডাকলাম। আর একটা হচ্ছে এই দুটো তো আলটিমেটলি কজ, আর একটা হচ্ছে দেখবে স্বরাজ, স্বরাজ এই কনসেপ্টটা কোথায় ইন্ট্রোডিউস হলো, হোম রুল, হোম রুলের বাংলা কি, স্বরাজ। তো এই ওই হোম রুল আন্দোলনটাও কোথাও না কোথাও মাইন্ডে একটা চাগার দিল যে না আমাদের স্বরাজ অর্জন করতে হবে। আর একটা হচ্ছে অ্যাটেনমেন্ট অফ স্বরাজ। এই তিনটে হচ্ছে মেন কারণ। কি কি বললাম, পাঞ্জাবের অমৃতসর মানে খিলাফত আন্দোলন, দ্বিতীয়ত হচ্ছে তোমার পাঞ্জাব রং খিলাফত আন্দোলন, আর হচ্ছে অ্যাটেনমেন্ট অফ স্বরাজ। এই তিনটে কারণে
আমরা কোথাও না কোথাও নন কোঅপারেটিভ মুভমেন্টটাকে চালু করলাম কত সালে? 1920 থেকে 1922-এ। ঠিক আছে। আচ্ছা, এই সময় যেটা তোমার পার্সোনালিটি ছিলেন লর্ড চেমসফোর্ড, কে ছিলেন ইনি? ভাইসরয়। তাহলে অ্যাজ ইউজুয়াল ভাইসরয় লর্ড চেমসফোর্ড রয়েছেন। আচ্ছা দেখো, কজ কি এখানে মেইন কজটা বলা হয়েছে, ডিথর্নিং অফ খলিফা ফ্রম টার্কি বাই ব্রিটিশ আফটার ফার্স্ট অর্ডার, মানে যেটা খিলাফত আন্দোলনের যেটা তোমার কজ, সেটাই নন কোঅপারেটিভ মুভমেন্টের একটা কজ, বাট সেটাই মেন কজ। তার বাদে অ্যাটেনমেন্ট অফ স্বরাজ একটা জুড়ে দিলাম, আর পাঞ্জাবের অমৃতসর রং অলরেডি হয়ে গেছে অনেকদিন আগে, ফলে মেইন কারণ হচ্ছে রিটার্নিং অফ খলিফা বাই টার্কি। আচ্ছা, তোমাকে কোনো একটা বড় আন্দোলন হতে গেলে তোমার লাগে মেন কজ এবং তোমার লাগে ইমিডিয়েট কজ। তো বলো, এই নন কোঅপারেটিভ মুভমেন্টের ইমিডিয়েট কজ কি হবে? খিলাফত মুভমেন্ট। তাহলে লিখে রাখো ইমিডিয়েট কজ। ইমিডিয়েট কজ, ইমিডিয়েট কজ খিলাফত রং, খিলাফত রং। তাহলে ইমিডিয়েট কজ হচ্ছে খিলাফত রং। ঠিক আছে। আচ্ছা, তাহলে এর অবজেক্টিভ কি? একটা তো দেখলাম টু অ্যাটেনমেন্ট অফ স্বরাজ, মেইন অবজেক্টিভ টু ব্রিজ দ্য গ্যাপ বিটুইন হিন্দু অ্যান্ড মুসলিম। তাহলে লিখে রাখো, এগুলো সব এগুলো জানি বলে আমি কোনো ইনফরমেশন লিখিনি। অবজেক্টিভ, অবজেক্টিভ হচ্ছে টু ব্রিজ দ্য গ্যাপ, টু ব্রিজ দ্য গ্যাপ বিটুইন হিন্দু অ্যান্ড মুসলিম, হিন্দু অ্যান্ড মুসলিম। তাহলে হিন্দু এবং মুসলিমের মধ্যে যে একটা বৈরিতা চলছিল সেটার একটা সমাপ্তি পথ ঘোষণা করা হলো। ঠিক। আচ্ছা, এখন নন কোঅপারেটিভ মুভমেন্টকে আমরা কি বলে থাকি? মাস মুভমেন্ট। মাস মুভমেন্ট কেন? কারণ এটা মাস নাম্বার অফ পিপল এখানে অ্যাটেন্ড করেছিল। একে আমরা বলতে পারি অল ইন্ডিয়া মুভমেন্ট, অল ইন্ডিয়া মুভমেন্ট, অনেক নামে ডাকতে পারি আমরা। প্যান ইসলামিক মুভমেন্ট, কি বলা হয় এটাকে? প্যান ইসলামিক। কেন প্যান ইসলামিক মুভমেন্ট বলা হয় বলো তো? কারণ উদ্দেশ্যটা ইসলামিক কারণ ছিল, তাই কি বলা হয় প্যান, প্যান মানে আধা, আধা ইসলামিক মুভমেন্ট, এটাকে বলা হচ্ছে ওই কারণে। আচ্ছা দেখো, এটাকে কি বলা হচ্ছে? দেখো এখানে একটা ঘটনা তোমাকে একটু লিখে রাখতে হবে, যে চৌরি চৌরা যে ইনসিডেন্টটা হয়েছিল সেটা কবে? 1922-এর 5th অফ ফেব্রুয়ারি। চৌরি চৌরা কোথায়? উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলা বা ভিলেজ যাই বলো না কেন, তার একটা প্লেস হচ্ছে চৌরি চৌরা। কি হয়েছিল এখানে? নন কোঅপারেটিভ মুভমেন্টটা বলতে বলা যায় যে সব থেকে সাকসেসফুল সত্যাগ্রহ এখনো অবধি। তো নন কোঅপারেটিভ মুভমেন্টটা গান্ধীজির একটাই উদ্দেশ্য ছিল যে কোনোভাবেই এটাকে হিংসার আশ্রয় নেওয়া যাবে না। ওই যে দেখবে এই নন কোঅপারেটিভ মুভমেন্টের পর থেকেই বেরিয়ে আসলো লাগে রাখো মুন্না ভাই, একটা সিনেমা দেখেছো নিশ্চয়ই সঞ্জয় দত্তের, যে তোমার গালে যদি একটা চড় মারে তো তুমি আরেকটা গাল পাতিয়ে দাও। মানে কোনোভাবেই কোনো বিদ্রোহ করা যাবে না, শুধু নন কোঅপারেশন করতে হবে অ্যাকর্ডিং টু গান্ধীজি। কিন্তু একটা সহ্যের তো সীমা থাকে, যে কত সহ্য করব। সেই সহ্যের বাঁধ মানে ভেঙে গেছিল 5th অফ ফেব্রুয়ারি 1922 চৌরি চৌরা ভিলেজের, যেটা রয়েছে গোরক্ষপুর উত্তরপ্রদেশে। মানে এত অত্যাচার করছে পিজেন্টদের ওপর, মানে কৃষকদের ওপর। সেটা হতে পারে তোমার রেভিনিউ জেনারেট করা নিয়ে বা জোর করে ফসল ফলানোর জন্য। সেই সময় কিছু তোমার পিজেন্ট মারাত্মক রেগে যায় এবং সেখানকার পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেয়। মানে গোরক্ষপুরের যে পুলিশ ফাঁড়ি রয়েছে সেখানে আগুন ধরিয়ে দেয় এবং সেখানে কিছু পুলিশ মারাও যায় এবং প্রচুর নথিপতি পুড়ে যায়। এই ঘটনায় যেহেতু হিংসার আশ্রয় চলে এসছে, সেই কারণে গান্ধীজি কোথাও না কোথাও রেগে যান এবং গান্ধীজি এটাকে কল অফ করেন। এবং এই কল অফের পর থেকেই কিন্তু আলটিমেটলি গান্ধীজির সঙ্গে অন্যান্য কংগ্রেস লিডারদের বিরোধিতা শুরু হয়। আরে কোথায় একটা ছোট্ট ঘটনা ঘটেছে যেখানে এত সুন্দরভাবে একটা আন্দোলন চলছে, আপনি সঙ্গে সঙ্গে কল অফ করে দিলেন, তাহলে আপনার পার্সোনাল একটা আতে ঘা লেগে গেল। সেখান থেকেই দেখো 1923 কে হবে? স্বরাজ্য দল, সিআর দাস। তাহলে সঙ্গে সঙ্গে দেখো কংগ্রেস ডিভাইড হওয়া শুরু হয়ে গেল। তো সেই কারণে কি হলো দেখো,
12th of February উইথড্রল অফ নন কোঅপারেটিভ মুভমেন্ট। নন কোঅপারেটিভ মুভমেন্ট তুলে দিলেন কে? গান্ধীজি। গান্ধীজি, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস লিখে রাখো, লেখো এই কি কি ঘটেছিল। লেখো ফার্স্ট লিডার, এখানে লেখো, এখানে ফাঁকা জায়গা রয়েছে, লেখো ফার্স্ট লিডার arrested, first leader arrested in non cooperative movement NCM is CR দাস। তাহলে CR দাস হচ্ছে প্রথম লিডার যাকে নন কোঅপারেটিভ মুভমেন্টের জন্য গ্রেফতার করা হয়। আর এই পার্টিকুলার নন কোঅপারেটিভ মুভমেন্টের সময় একজন বিখ্যাত লিডার মারা যান, বিজি তিলক। তো তারটাও লিখে রাখো, বিজি তিলক died, বিজি তিলক died on the day of non cooperative movement। মানে যে দিনে নন কোঅপারেটিভ মুভমেন্ট চালু হয় সেই দিনেই বিজি তিলক মারা যান। এটা কিন্তু আবার 12 ফেব্রুয়ারিতে লিখে দিও না, জাস্ট নন কোঅপারেটিভ মুভমেন্টের দিন মারা যান। তো তিলক যেহেতু যেদিন মারা যান সেই দিন তিলকের স্মৃতির উদ্দেশ্যে একটা ফান্ড বানানো হয়, তাকে বলা হয় তিলক তহবিল বা তিলক স্বরাজ তহবিল। তো লিখে রাখো যে কংগ্রেস ডিসাইডেড টু রেইজ ফান্ড, দেখো কংগ্রেস ডিসাইডেড টু রেইজ ফান্ড of 1 crore বা on CR ব্র্যাকেট লেখো তিলক স্বরাজ ফান্ড for the memory of BG তিলক। মানে তিলকের মেমোরি দিকে তাকিয়ে বা ওনার স্মৃতির উদ্দেশ্যে আমরা একটা তিলক স্বরাজ তহবিল তৈরি করলাম এবং ডিসাইড করলাম 1 কোটি টাকা আমরা এখানে ফান্ড রেজ করব মানুষের কাছ থেকে, এবং ওনারা যত অ্যামাউন্ট ফান্ড রেজ করতে সক্ষম হয়েছিলেন সেটা দিয়েই কিন্তু নন কোঅপারেটিভ মুভমেন্টটা চলেছিল। এই টাকা নিয়েই কিন্তু আলটিমেটলি নন কোঅপারেটিভ মুভমেন্ট চালু হয়েছিল, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো এখানে কি বলা হয়েছে, যেহেতু গান্ধীজি কল অফ করে দিলেন সেই জন্য কংগ্রেস দুটো ভাগে ভেঙে যাবে। একটা ভাগ হচ্ছে প্রো চেঞ্জার, একটাকে বলা হয় নো চেঞ্জার। তো লিখে রাখো যে এরপরে কংগ্রেস ডিভাইড হয়ে গেল। তো লেখো একটার নাম লেখো প্রো চেঞ্জার, আরটাকে লেখো হচ্ছে নো চেঞ্জার। আচ্ছা বলো তো দুটো নাম থেকে তুমি কি বুঝতে পারছো? নো চেঞ্জার মানে যারা চেঞ্জ হয়নি, মানে যারা গান্ধীজির এই ডিসিশনটাকে মেনে নিয়েছিল, আর প্রো চেঞ্জার মানে প্রো মেন্টালিটি নিয়ে বেরিয়ে গেছে। তাহলে প্রো চেঞ্জারের লিডার কে ছিলেন তোমরাই বলতে পারবে, বলো, একটু আগেই বললে CR দাস। তাহলে দেখো CR দাস অ্যান্ড মতিলাল নেহেরু। তাহলে মতিলাল নেহেরু এবং CR দাস কংগ্রেস থেকে বেরিয়ে গেলেন, আর নো চেঞ্জার গ্রুপে কে পড়ে থাকলেন? গান্ধীজি অ্যালং উইথ লালা লাজপত রায়, রাজা গোপালাচারী। তো এনরা কি নো চেঞ্জার গ্রুপের সদস্য থেকে গেলেন। আর CR দাস, মতিলাল নেহেরু আমরা ওখানে পড়েছি, বাংলায় যখন পড়েছিলাম তখন আমরা আবার রেভলিউশনারি অ্যাক্টিভিটিস শুধু এখান থেকে এনাকে সাইড করে দিলাম, আর সেটা আমরা আবার পড়েছি রেভলিউশনারি ফেজে গিয়ে। তো তারা কি তৈরি করেন? তারা স্বরাজ্য দল তৈরি করেন। হলো, দেখো এই যে সেটাই বলছে, আফটার দ্য উইথড্রল অফ মুভমেন্ট কংগ্রেস ডিভাইড ইন্টু 2 গ্রুপ। সেটা কি? প্রো চেঞ্জার অ্যান্ড নো চেঞ্জার। ক্লিয়ার? আচ্ছা নেক্সট কত দিনের একটা গ্যাপ? প্রায় 5 বছরের একটা গ্যাপ। এই 5 বছরে কি কোনো ইনসিডেন্ট ঘটেনি? কত ইনসিডেন্ট ঘটেছে। কেন কংগ্রেসে কোনো ইনসিডেন্ট ঘটেনি? কেন? তার কারণ হচ্ছে এতবার একটা বিদ্রোহের পরে সবসময় দেখবে শেয়ার মার্কেটও বলো বিরাট বুমের পরে একটা ক্র্যাশ নামে, সব জায়গায় তোমার বিরাট বড় আপ মুভের পরে একটা ক্র্যাশ নামবে। তো কংগ্রেসের এই ক্র্যাশ কাটিয়ে উঠতে 5 বছর সময় লেগেছিল। সেই সময় প্রো চেঞ্জাররা বেরিয়ে গেছে না,
সিআর দাস। তো সেই সময় এই ভগৎ সিং, তোমার সিআর দাস, এরা ওদের আন্দোলনটা ক্যারি ফরওয়ার্ড করে গেছিল। সেজন্য দেখবে আমরা রিভলিউশনারি অ্যাক্টিভিটিসে এই ঘটনাগুলো পড়েছিলাম। তুমি ভাবো আমি যদি এখন এই ঘটনার মধ্যে রেভলিউশনারি অ্যাক্টিভিটিসে ইনফরমেশন ঢুকিয়ে দিতাম, তাহলে আমাদের পক্ষে জিনিসটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যেত। বাট দেখো আমরা পুরো পোর্শনটাকে ছেকে 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 বার করে দিয়েছি, যে ওটা রেভলিউশনারি অ্যাক্টিভিটিস, ওটা বাদ, এটা এই পোর্শন, এটা বাদ। তো সে ইজি হয়ে গেছে আমাদের পক্ষে পড়াশোনাটা। তো এই ঠিক দেখো, যে ঘটনাটা দিয়ে শুরু হয়েছিল এই ফার্স্ট পেজের, কি দিয়ে শুরু হয়েছিল? মন্টেগু চেমসফোর্ড। সেই মন্টেগু চেমসফোর্ড দিয়ে কি হবে? শেষ হবে। কেন মন্টেগু চেমসফোর্ড দিয়ে শেষ হবে? অ্যাকচুয়ালি সাইমন কমিশন হচ্ছে একটা কমিশন যেটা এসছিল কেন ভারতে? এই মন্টেগু চেমসফোর্ড রিফর্মটাকে দেখভাল করার জন্য, যে কতটা সুন্দর ফর্মুলেশন ইন্ডিয়াতে হয়েছে। অ্যাকচুয়ালি মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট ইজ নাথিং বাট আ কনস্টিটিউশনাল রিফর্ম। টু অবজার্ভ দ্য কনস্টিটিউশনাল রিফর্ম, দ্য সাইমন ওয়াজ সেন্ট টু ইন্ডিয়া। সাইমনকে পাঠানো হয়। তো সাইমন তো আর একা একা অবজার্ভ করতে পারবে না, তাই সাইমনকে একটা কমিশন বানিয়ে পাঠানো হলো। দেখো তাহলে সাইমন কি কি বলা হচ্ছে? হেড অফ দ্য কমিশন। ঠিক আছে। আচ্ছা তাহলে দেখবে কোনো একটা জিনিস, যে কোনো একটা জিনিস 10 বছরের আগে কখনো চেঞ্জ হয় না। মোটামুটি 10 বছর জিনিসটাকে অবজার্ভ করতে হয়, দেন চেঞ্জ করা হয়। তো তুমি একটা জিনিস খেয়াল করো, যে এই যে সাইমন কমিশন, এর অ্যাকচুয়ালি আসার কথা ছিল কবে জানো? 29-এ। কেন? আমার ল চালু হয়েছিল কবে? 19-এ। কিন্তু এই নন কোঅপারেটিভ মুভমেন্টের পরে এমন একটা ধস নেমে আসে, যোকে 2 বছর আগেই পাঠানো হয় যে যাও দেখে আসো কি পরিস্থিতি হয়েছে, নতুন কোনো পলিসি আনার দরকার আছে কিনা। তো এই সময় তোমার সেক্রেটারি অফ দ্য স্টেট কে ছিলেন? লর্ড বার্কেনহেড। এটাও পরীক্ষায় কোশ্চেন দেয়। ঠিক আছে। এবং এই 1929-এ না এসে উনি 1927-এ রওনা দেন এবং 1928-এ ভারতে এসে পৌঁছান। দেখো বেসিক্যালি এই কমিশনে কতজন মেম্বার ছিলেন? 7 জন মেম্বার ছিলেন। 7 মেম্বার্ড মিশন, যার হেড ছিলেন স্যার জন সাইমন। দেখো সেই জন্য বাংলায় লিখে দেওয়া হয়েছে, মন্টেগু চেমসফোর্ডের সংস্কারের কার্যকারিতা অনুসন্ধানের জন্য মন্টেগু চেমসফোর্ড সাইমন কমিশনকে পাঠানো হয়, কারণ এটা একটা কনস্টিটিউশনাল রিফর্ম ছিল। ঠিক আছে। দেখো এখানে কি হলো, সাইমন কমিশন তো এলো, কিন্তু দেখবে একবার একটা হোয়াইট ওয়াশ বলেছিল না, কাকে মনে আছে? হান্টার কমিশনকে। একবার হোয়াইট ওয়াশ হয়ে গেছে, বা তো আর হোয়াইট ওয়াশ বলা যাবে না, এখন নতুন ওয়াশ দিতে হবে। তো লেখো এখানে এই সাইমন কমিশনকে কি বলা হয়েছিল? একে বলা হয়েছে অল হোয়াইট কমিশন। ওয়াল হোয়াইট কমিশন। কে বলেছিলেন? গান্ধীজি। তাহলে গান্ধীজি সাইমন কমিশনকে বলেছিলেন অল হোয়াইট কমিশন, কেন? 7 জন মেম্বারে ছিল হোয়াইট। আচ্ছা দেখো বলছে, অ্যাজ দেয়ার ইজ নো ইন্ডিয়ান মেম্বার, ইন্ডিয়ানরা কি করেছিল? রিজেক্ট করেছিল, যে না আমরা সাইমন কমিশনের রেকমেন্ডেশন মানবো না, শুনবো না, দেখবো না। তো তোমাকে বারবার পরীক্ষায় কোশ্চেন দেবে কেন রিজেক্ট করা হয়েছিল? কারণ দেয়ার ইজ নো ইন্ডিয়ান মেম্বার, ওয়ান অ্যান্ড অনলি কজ। এবং সারা দেশ জুড়ে একটা বিরাট হরতাল হয়, একটা বন্ধ হয়, একটা অবরোধ হয়, যাতে করে সাইমন যেন ইন্ডিয়াতে ঢুকতেই না পারে। যখন সাইমনের জাহাজ পৌঁছেছে তখন থেকেই হরতাল শুরু হয়ে গেছে, ঢুকতে দেবো না। তো একটা স্লোগানও চালু হয়, গো ব্যাক সাইমন, গো ব্যাক সাইমন। তার মেইন লিডার কে ছিলেন? লালা লাজপত রায়। কেন লালা লাজপত রায়? কারণ লালা লাজপত রায় কংগ্রেসেই থেকে গেছিলেন, তো এটা কংগ্রেসের তরফ থেকেই, তাহলে লালা লাজপত রায় গো ব্যাক সাইমন এই মোটামুটি স্লোগান চালু করলেন, এবং সারা দেশ জুড়ে বিভিন্ন কালো পতাকা উত্তোলন করা হয়, যাতে করে সাইমন ওখান থেকেই ফিরে যায়। কিন্তু এই ঘটনার একটা তো প্রতিবাদ হবেই। তো এই ঘটনার প্রতিবাদে ব্রিটিশ তার পুলিশ ইনচার্জকে বলে দেয় যে তুমি এর এগেনস্টে এই ঠেকাও, এই বন্ধ আটকাও, এই বন্ধ কন্ট্রোল করো, না হলে আমরা ঢুকতে পারছি না। তখন কি হলো, পুলিশ ফেল করে গেল এই হরতাল কন্ট্রোল করতে, তাই তারা বাধ্য হলো মারধর করতে। তো এটাকে কি বলা আছে? লাঠি চার্জ। তাহলে পুলিশ বাধ্য হলো লাঠি চার্জ করতেই পুরো সিস্টেমের এগেনস্টে। ঠিক আছে। তো সেই লাঠি চার্জে কে মারা গেলেন? লালা লাজপত রায়। তো লালা লাজপত রায়ের মৃত্যু কিন্তু লাঠি চার্জের জন্যই হয়েছিল। আচ্ছা লিখে রাখো যে লাঠি চার্জ কবে হয়? ইন 1928
লাঠিচার্জ বাই লাঠিচার্জ লাঠিচার্জ ordered by কে? স্কট, SCOTT। তাহলে জেমস স্কট কি করেছিলেন? এটাকে বলা হয় জেমস ও এ স্কট, পুরো নাম। জেমস স্কট বা জেমস ও এ স্কট লাঠিচার্জের অর্ডার দিয়েছিলেন, সেই লাঠিচার্জেই লালা লাজপত রায় মারা যান। লালা লাজপত ডায়েড, মারা যান। আচ্ছা, তোমাকে যদি বলা হয় যে কেন সাইমন কমিশনকে তাহলে মানে অ্যাকসেপ্ট করা হয়নি, কি কারণ বলবে তার পেছনে? নো ইন্ডিয়ান মেম্বার। আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে ইন্ডিয়ানদের দাবি ছিল নিজেদের কনস্টিটিউশন তৈরি হোক, সেই জন্য দাবি করেছিল, কিন্তু ওরা ওদের কনস্টিটিউশন তৈরি করেছে, সেটাও একটা কারণ। তো দুটো কারণ রয়েছে, টু কজ। একটা তো আমরা লিখিয়ে দিলাম, নো ইন্ডিয়ান মেম্বার, নো ইন্ডিয়ান মেম্বার। আর নাম্বার টু হচ্ছে, নাম্বার টু লেখো, দে দে নেগলেক্টেড the claim of they neglected the claim of Indians, they neglected the claims of Indian to determine their own constitution, their own constitution. They neglected the claim of Indian to determine their own constitution. অর্ডার দিয়েছিলেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা এখানে এন্ড করছি, নেক্সট ক্লাসে আমরা এখান থেকে কমপ্লিট করব। ঠিক আছে, চলো।